হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমরা যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার আজ হচ্ছে 30 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা 29টা সেট করেছি, না দেখে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, প্রত্যেকে দেখে নিন। আজকের ক্লাসেও আমরা প্রত্যেক দিনের মতো 25টা প্রশ্ন থাকবে। এই 25টা প্রশ্ন আলোচনা করব। আর প্রথমেই একটা সহজ প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটির অভাবে বেরি বেরি রোগ হয়? তো একটা সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। আর আজকের ক্লাসেও আমাদের থাকবে শুধুমাত্র জিকে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, শুধুমাত্র জিকে থাকবে আজকের ক্লাসে। আর চলুন তাহলে দেরি না করে শুরু করব। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। যে কোনো চাকরির আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। যদি টেলিগ্রামে গিয়ে সার্চ করেন তখনও কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকেও পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটা দেখুন কি আছে, নিম্নের কোনটির অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে? বি ফর ভিটামিন বি, ভেরি ভেরি ভিটামিন বি, ঠিক আছে? ভিটামিন বি যদি থাকে পরীক্ষায় তখন ভিটামিন বি করবে, ভিটামিন বি1 থাকলে ভিটামিন বি1 করবে, থায়ামিন যদি লেখা থাকে তখন থায়ামিন করবে, ঠিক আছে? তাহলে ভিটামিন বেরি বেরি রোগটা হচ্ছে ভিটামিন বি1 বা থায়ামিনের অভাবে হয়ে থাকে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের আগামী দিনে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। 2 নম্বর প্রশ্ন, নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই যে নাবার্ড অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায় যে নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, নাবার্ডের সম্পূর্ণ নাম কি, নাবার্ড আসলে একটা কি, এরকম প্রশ্ন আসে। এই যে নাবার্ড, এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে, ঠিক আছে? নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অনেক সময় প্রশ্ন থাকে যে নাবার্ড একটি হলো কি, একটি বোর্ড, এই ধরনের প্রশ্ন থাকে আর কি, ঠিক আছে? তো নাবার্ড হচ্ছে একটি ব্যাংক, যে ব্যাংকটার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবস্থিত এবং এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে এই ব্যাংকটি কাজ করে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নে আমরা যাব, লেন্সের ক্ষমতার এসআই একক কি? লেন্সের এই এককটাই কিন্তু সর্বোচ্চ, কি বলা যাবে, সর্বত গ্রহণযোগ্য, সব জায়গাতে বেশি পরিমাণে ব্যবহৃত হয় এই এককটাই, সেটা হচ্ছে ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়াপ্টার। পরবর্তী 4 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, মোহাম্মদ ঘুরি এবং ভারতের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। তো প্রথম পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে 1191 সালে, তখন পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছেন। পরবর্তীতে 1192 সালে আবার তরাইনে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, যেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হচ্ছেন এবং, ঠিক আছে? তাহলে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ। 5 নম্বর প্রশ্ন দেখব আমরা, ভারতীয় সংবিধানে ড্যাশ অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে সম্পর্কিত? সাংবিধানিক প্রতিকারের অধিকার, এটা হচ্ছে আমাদের একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা 32 থেকে 35 আর্টিকেলে রয়েছে, ভারতের সংবিধানের 32 থেকে 35 আর্টিকেলে। অনুচ্ছেদ 32 বা আর্টিকেল 32 প্রত্যেক নাগরিককে তাদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রদান করে। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকার থেকে যদি আমরা মৌলিক অধিকারটা না পাই তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবো। এটা আমাদের প্রত্যেকের একটা মৌলিক অধিকার, ঠিক আছে? এটি সাংবিধানিক প্রতিকারের অধিকার নামে পরিচিত এবং এটি একটি মৌলিক অধিকার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যে কোনো মৌলিক অধিকারে ব্যাঘাত ঘটলে আমাদের আরেকটা মৌলিক অধিকার আছে, যে আমাদের অধিকার আছে যে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত? আর এই সমস্ত ক্লাসগুলোর যদি পিডিএফ সংগ্রহ করতে চান, আমাদের পেড ব্যাচে যদি জয়েন হতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এখনও আপনারা মাত্র 399 টাকার বিনিময়ে কোর্সে অ্যাডমিশন হতে পারবেন। এটা আসলে একটা পিডিএফ ব্যাচ,
এছাড়াও সপ্তাহে 2 দিন করে এই ব্যাচে ক্লাস দেওয়া হবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এবং জিকের এই যে ক্লাসগুলো হচ্ছে সব ক্লাসের পিডিএফ মেটেরিয়াল পাবেন। প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ প্রশ্নের সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল পাবেন, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল পাবেন, ঠিক আছে। আর স্ট্যাটিক জিকের পিডিএফ বই পাবেন, সব কিছু পেয়ে যাবেন এটার বিনিময়ে। তো যদি পেড ব্যাচে জয়েন হতে চান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। তো বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা অনেকবার আমি করিয়েছি আপনাদের, দেখি কে কে কমেন্টে বলতে পারে, দেখি কে কে কমেন্টে বলতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। আপনারা কমেন্ট করে জানাবেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? 2011 সালের সেন্সাস অনুযায়ী, 2011 লাস্ট আমাদের যে সেন্সাস হয়েছে সেটা 2011 সাল, তারপর কিন্তু সেন্সাস হয়নি। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হচ্ছে 943, অর্থাৎ 1000 পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 943 জন। 8 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ড্যাশ সালে? কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? দেওয়ানি লাভ বলতে দেওয়ানি লাভ করেছিল কত সালে? 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল, অপশন এ। 9 নম্বর প্রশ্ন, দ্য ইনহেরিটেন্স অফ লস বইটির লেখককে? অনেক জায়গাতে দ্য ইনহেরিটেন্স অফ লস লেখা থাকবে, আবার দ্য লস অফ ইনহেরিটেন্স এটাও লেখা থাকে। বইটি লিখেছেন কিরণ দেশাই। সে বছর 2006 সালে বইটি বুকার প্রাইজের জন্য প্রাইজ পেয়েছে। দ্য ইনহেরিটেন্স অফ লস ভারতীয় লেখক কিরণ দেশাইয়ের দ্বিতীয় উপন্যাস। এটি 2006 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এটি সেই বছরের জন্য বুকার পুরস্কার পেয়েছে 2006 সালে। 2007 সালে ন্যাশনাল বুক ক্রিটিক্স সার্কেল ফিকশন অ্যাওয়ার্ড পেয়েছে। 2006 ভোডাফোন ক্রস অ্যাওয়ার্ড, বুক অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। দ্য ইনহেরিটেন্স অফ লস, ঠিক আছে। 10 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নের কে ভারতের প্রথম সঙ্গীতজ্ঞ হিসেবে গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ভারতের প্রথম কোনো সঙ্গীতজ্ঞ যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন অঞ্চলে সারা বছর ধরে দিনরাত্রি দীর্ঘ প্রায় সমান হয়? কোন অঞ্চলে সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়? তো এই যে এটা নিরক্ষীয় অঞ্চল, এই যে অঞ্চলটা এটা নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলটাতে এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর এই যে অঞ্চলটা এটাতে সারা বছর দিনরাত্রি সমান হয়, ঠিক আছে। তাহলে নিরক্ষীয় অঞ্চল, অপশন বি। 12 নম্বর, ড্যাশ হলেন আধুনিক পর্যায় সারণীর জনক? আধুনিক পর্যায় সারণীর জনককে অনেক জায়গাতে হেনরি মোসলেকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়, কিন্তু এখানে হেনরি মোসলে অপশানে নেই, দিমিত্রি মেন্ডেলিভ রয়েছেন। তো দিমিত্রি মেন্ডেলিভকে আমরা কারেক্ট করব এবং তাকে আধুনিক পর্যায় সারণীর জনক বলবো। যদি এখানে হেনরি মোসলে অপশানে থাকতো তখন কিন্তু আমরা হেনরি মোসলে করতাম, ঠিক আছে। দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন, কিন্তু হেনরি মোসলে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন যা পারমাণবিক সংখ্যা এর ভিত্তিতে গঠিত, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি সোনা এবং রূপার সংমিশ্রণ? গোল্ড এবং সিলভারের সংমিশ্রণে নিম্নের কোনটি গঠিত হয়? সোনা এবং রূপোর সংমিশ্রণে নিম্নের কোনটি গঠিত হয়? কি হবে কারেক্ট আনসার? ইলেকট্রাম। সোনা এবং রূপোর সংমিশ্রণে যেটি গঠিত হয় সেটা হচ্ছে ইলেকট্রাম, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইলেকট্রাম গঠিত হয়, সোনা এবং রূপোর মিশ্রণে ইলেকট্রাম গঠিত হয়। এটাতে সোনার ভাগ বেশি থাকলে ইলেকট্রামের রংটা হয়ে যায় হলদে, ঠিক আছে। আর কিছু পরিমাণ তামা মিক্স করা হয়, অপশন ডি ইলেকট্রাম। 14 নম্বর, একটি রাজ্যের আইন পরিষদ রাজ্যের আইনসভার মোট সদস্য সংখ্যার ড্যাশ বেশি নয়? কি বলছে? একটি রাজ্যের আইন পরিষদ রাজ্যের আইনসভার, অর্থাৎ আইনসভা বলতে বিধানসভার মোট সদস্য সংখ্যার ড্যাশ বেশি নয়। অর্থাৎ একটি রাজ্যের বিধানসভা যদি 90 হয় বিধানসভার সদস্য, তাহলে সেই রাজ্যের যে বিধান পরিষদ
সেই বিধান পরিষদের সদস্য হবে 90 ইন্টু 1/3 মানে হচ্ছে 30। 30-এর বেশি হওয়া যাবে না। তো এখানে কি বলেছে, 1/3 কারেক্ট হবে। 30-এর বেশি হওয়া যাবে না। আর যদি কোনো রাজ্যের, আমাদের যেমন বিধানসভার সদস্য 294, একে যদি 1/3 করা হয় তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 98। ঠিক আছে, কিন্তু 98টা কখনোই হবে না। বিধান পরিষদের সদস্য 40-এর বেশি হবেই না, ম্যাক্সিমাম হবে 40। বিধান পরিষদের সরি, মিনিমাম সদস্য 40, মিনিমাম সদস্য হবে 40। ঠিক আছে, অর্থাৎ যেসব রাজ্যগুলোর বিধানসভায় সদস্য সংখ্যা কম তাদের বিধান পরিষদ থাকবে না। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিধান পরিষদ নেই, মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। ঠিক আছে, প্রশ্ন থাকে যে কতগুলো রাজ্যে বিধান পরিষদ আছে, 6টি রাজ্যে বিধান পরিষদ। এই প্রশ্নের উত্তর কি দাঁড়ালো, যে বিধানসভার মোট সদস্য সংখ্যার 1/3 হতে পারে বিধান পরিষদের সদস্য সংখ্যা। ঠিক আছে, 15 নম্বর, ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা পাবো। স্লোগানটি কার? এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। স্লোগানটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক, একজন চরমপন্থী কংগ্রেসি লিডার। 16, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কবে? ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 23 মার্চ 1931। 23 মার্চ 1931-এ ঠিক আছে কার্যকর করা হয়েছিল। এই দিন এনারা ভারত মাতার জন্য শহীদ হয়েছিলেন। 17, রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে যুক্ত? রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে যুক্ত? ভারতের দারিদ্রতা পরিমাপ করার সঙ্গে হচ্ছে রঙ্গরাজন কমিটি। রঙ্গরাজন কমিটি ভারতের দারিদ্র সীমা নির্ধারণ এবং দারিদ্র্যের মাত্রা অনুমান করার সাথে যুক্ত। এই কমিটি 2012 সালে গঠিত হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল দেশে দারিদ্র্যের মাত্রা নির্ধারণের জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করা। কমিটি দারিদ্র সীমা নির্ধারণের জন্য মাথাপিছু খরচের উপর ভিত্তি করে একটি নতুন পদ্ধতি প্রস্তাব করা। এরা দারিদ্র্যের অনুমান বা মাথাপিছু আয়ের ওপর নির্ভর করে দারিদ্র সীমা নির্ধারণের জন্য একটি নতুন পদ্ধতি প্রস্তাব করার জন্য রঙ্গরাজন কমিটিকে তৈরি করা হয়েছিল। 18 নম্বর হচ্ছে 1918 সালে মহাত্মা গান্ধী সফলভাবে ড্যাশ ধর্মঘট নেতৃত্ব দিয়েছিলেন। এই সময় মহাত্মা গান্ধী 1915 সালে ভারতে আসছেন। তারপর 1917 সালে প্রথম চম্পারণ সত্যাগ্রহ, খেদা আন্দোলন, গুজরাট মিল আন্দোলন, এগুলো মহাত্মা গান্ধীর একেবারে প্রথম দিকের আন্দোলন ছিল। ঠিক আছে, তো 1918 সালে মহাত্মা গান্ধী আহমেদাবাদের যে টেক্সটাইল মিল শ্রমিকদের ধর্মঘটের সফল নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঠিক আছে, তাহলে এটা ব্যবসায়ী হবে, ব্যবসায়ী। 1918 সালে মহাত্মা গান্ধী সফলভাবে ব্যবসায়ী ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন, মানে আহমেদাবাদের যে টেক্সটাইল মিল সেই শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন। 19, ভারতের আদর্শ দ্রাঘিমাংশ 82 ডিগ্রি 30 মিনিট কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রান্ত করেছে? তো কয়েকটি রাজ্যের উপর দিয়ে অতিক্রান্ত করেছে ভারতের আদর্শ দ্রাঘিমাংশ। এটা ভারতের জিএমটি বা আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয় 82 ডিগ্রি 30 মিনিটকে। ঠিক আছে, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। তো এই 5টি রাজ্যের মধ্যে এখানে অপশনটা আছে মধ্যপ্রদেশ, তাই আমরা মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মধ্যপ্রদেশ। আরেকটা প্রশ্ন থাকে যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেটাও প্রশ্ন থাকে। ভারতের মোট 7টি রাজ্যের উপর দিয়ে, 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে। ঠিক আছে, তো এখানে 82 ডিগ্রি 30 মিনিট কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টি রাজ্যের উপর দিয়ে এই রেখাটি গেছে। 20 নম্বর প্রশ্ন, 1867 সালে কেশবচন্দ্র সেন কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আত্মারাম পাণ্ডুরঙ্গকে সহায়তা করেন? কেশবচন্দ্র সেন এবং আত্মারাম পাণ্ডুরঙ্গের সহায়তায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। প্রশ্ন থাকে যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন, তখন উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে বোম্বেতে। কোথায়? বোম্বেতে, অপশন বি। 21 নম্বর প্রশ্ন দেখব, আইসিসি ক্রিকেট মহিলা টি20 বিশ্বকাপ 2026 কোথায় আয়োজিত হয়েছিল? কোথায় আয়োজিত হয়েছিল নয়, এটা হবে কোথায় আয়োজিত হবে। টি20 বিশ্বকাপ 2026 মহিলা টি20 বিশ্বকাপ, এটা আয়োজিত হবে ইংল্যান্ডে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্ন আমরা দেখব,
মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার সদস্যের ড্যাশ শতাংশের বেশি হবে না। মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার সদস্যের ড্যাশ শতাংশের বেশি হবে না। মানে টোটাল লোকসভায় যদি সদস্য হয় 540, তাহলে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী সহ যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের মন্ত্রীদের সংখ্যা কত হবে? মন্ত্রীদের সংখ্যা হবে 15%-এর বেশি হওয়া যাবে না। অর্থাৎ 500 জন যদি লোকসভার সদস্য থাকে, তার 15% মন্ত্রী হতে হবে, তার বেশি হওয়া যাবে না। অর্থাৎ 500 জন লোকসভার সদস্য হলে 75 জনের বেশি মন্ত্রী থাকা যাবে না। ঠিক আছে। 23 নম্বর, ঢোলাভিরা প্রাচীন শহর কোন রাজ্যে অবস্থিত? ঢোলাভিরা প্রাচীন শহরটি কোন রাজ্যে অবস্থিত? এটা আমি করিয়েছি আমাদের পেড ব্যাচের ক্লাস, একটা ব্যাচের যে ব্যাচ 1-এর ক্লাস তো আমরা আগেই স্টার্ট করেছিলাম। ব্যাচ 2-এর যে ক্লাস সেটাও আমরা গতকাল স্টার্ট করেছি 3 জুলাই। ঠিক আছে। এরপর যারা অ্যাডমিশন হবে ব্যাচ 3-তে অ্যাডমিশন হবে। ঠিক আছে। ব্যাচ 3-তে অ্যাডমিশন নেওয়া হবে। তো তোমরা যদি নিতে চাও অ্যাডমিশন, তাহলে এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। তো ঢোলাভিরা প্রাচীন শহর কোন রাজ্যে অবস্থিত? এটা আমি প্রত্যেকটা শহর, যেমন হরপ্পা কোথায় অবস্থিত, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত, ঢোলাভিরা কোথায় অবস্থিত, লোথাল কোথায় অবস্থিত, চানুদারো কোথায় অবস্থিত, সুরকাটন্দ কোথায় অবস্থিত, এগুলো সব আমি বলেছি। তাহলে এটা হবে ঢোলাভিরাটা কোথায় অবস্থিত? গুজরাট। অপশন ডি, গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। 24-এ আমরা যাব, হীরাকুদ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ মহানদীতে অবস্থিত। মহানদী, ওড়িশার মহানদীতে অবস্থিত হীরাকুদ। তো কোন রাজ্যে অবস্থিত সেটা বলতে হবে। কোন রাজ্যে অবস্থিত হীরাকুদ? হীরাকুদ হচ্ছে ভারতের জল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যার মহানদী। ঠিক আছে, উড়িষ্যার মহানদী। অপশন এ। 25 হচ্ছে, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত কোথায় অবস্থিত? পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত। এই প্রশ্নের উত্তরটা আমি বলে দেবো না, এটা আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট থেকে আমরা জিকে বইতে এই প্রশ্নটা হামেশাই পড়েছি যে মারিয়ানা খাত যে পৃথিবীর গভীরতম স্থান, প্রায় 11 কিলোমিটার গভীর, এই যে স্থানটা মারিয়ানা খাত কোথায় অবস্থিত। ঠিক আছে, আপনারা কমেন্ট করে বলবেন প্রত্যেকে। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।